নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের নজর। আর এই সময় দুপুর 12টা মানে কিন্তু 0 আওয়ার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই। আপনাদের সঙ্গে আজ আমি শর্মিষ্ঠা রয়েছি। নজর আমাদের থাকছে যেখানে বাংলাদেশে গত কয়েক মাস ধরে একটা না চলা যে উদ্ভূত পরিস্থিতি, আর এই বাংলাদেশে ক্রমশ এখন চড়ছে মৌলবাদীদের সুর। ইতিমধ্যে ঢোক গিলতে শুরু করেছে মূলত মোহাম্মদ ইউনূস, কারণ মৌলবাদীরা ক্ষমতায় এলে দেশ ছাড়তে হবে ইউনূসকেও। এই আজ বুঝে কি ভারত বিরোধিতা থেকে ক্রমশ সরছেন মোহাম্মদ ইউনূস। এবার ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন প্রধান উপদেষ্টা। ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া আর কোনো বিকল্প নেই। দুটি দেশ একে অপরের ওপর নির্ভরশীল। কিছুটা প্ররোচনামূলক মন্তব্যের কারণে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য মোহাম্মদ ইউনূসের। এদিকে জঙ্গি নাশকতায় ফের ক্ষতবিক্ষত পাকিস্তান। অবশ্যই আমরা পাকিস্তানের কথা বলবো, কারণ কালকের যে হামলা হয়েছে বন্নুরে, সেখানে অন্তত অনেকটা কোণঠাসা পাকিস্তান। সরাসরি পাকিস্তানের সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের। এখন বিষয় হচ্ছে জঙ্গি মদত কতটা ভয়ানক বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূস? বোঝা গিয়েছে এতদিনে? পাকিস্তানের পরিণতি দেখে আশঙ্কার মেঘ দেখছেন মোহাম্মদ ইউনূস। এটাই এখন সব থেকে বড় কথা। কিন্তু এখনো রমজান চলছে, এখনো এই অবস্থার মধ্যে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যেখানে মৌলবাদীদের একের পর এক ফতোয়া। রমজান মাস উপলক্ষে রোজা পালন চলছে, কিন্তু তার মধ্যে মৌলবাদীদের একের পর এক হুমকি বাদ যাচ্ছে না। একের পর এক মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে, তারা ঘর থেকে বেরোতে পারবে না, বেরোলেও আপনাকে নিজেকে সম্পূর্ণ আবৃত করে, অর্থাৎ মুখ ঢেকে সব ঢেকে বেরোতে হবে, তা না হলে কিন্তু চরম রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর তাতেই ত্রস্ত আবারও বাংলাদেশে বসবাসকারী যারা রয়েছেন। একবার কি হুমকি দেওয়া হচ্ছে একবার শুনুন। আমাদের এই শিবচর বাজারে যত চায়ের দোকান, টঙের দোকান এবং এই শিবচরের মধ্যে যত রেস্টুরেন্ট আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা গুজরাট আর কলকাতা নয়, এটা বাংলাদেশ। এজন্য এই বাংলাদেশ হচ্ছে মুসলমান, 95% মুসলমানের দেশ। সামনে রমজানকে কেন্দ্র করে দিনের বেলায় চায়ের দোকান, টঙের দোকান, রেস্টুরেন্ট খোলা রাখতে পারবেন না। যদি আপনারা টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্ট দিনের বেলা খোলা রাখবেন, তাহলে আমাদের নেতৃবৃন্দ সেটা বন্ধ করে দিতে বাধ্য হবে। এজন্য আমরা বলতে চাই, যদি আপনার খুলতে হয় ইফতারের আগ মুহূর্তে দোকান খুলবেন, ইফতারি বিক্রি করবেন রেস্টুরেন্ট গুলাতে। আর বিশেষ করে কোনো চায়ের দোকান, টঙের দোকানে যদি আমরা দেখব দিনের বেলায় চায়ের আড্ডা সেই টঙের দোকানে, চায়ের দোকানে চলছে, তাহলে 1 মাসের জন্য সেই দোকান আমরা সিলগালা করে দিব। কি ফতোয়া দেওয়া হচ্ছে, কি কি নির্দেশিকার কথা বলা হচ্ছে, না নির্দেশিকা না, আমি বলবো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবার দেখুন, যেরকমটা বলছিলাম যে বাংলাদেশে অন্তত রোজা পালন চলছে, রমজান মাস চলছে, মহিলারা বাইরে বেরোতে পারবেন না, নিজেদের মুখ ঢেকে অন্তত বেরোতে হবে। ভাবুন ফতোয়াটা দেখুন। কেন্দ্র করে বাজারের ভিতরে কোনো মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয় তাহলে আপনারা পর্দার সাথে আসবেন। এই রমজানকে কেন্দ্র করে বাজারের ভিতরে কোনো মা বোনেরা আপনারা বিশেষ করে বেপরদায় এসে চলাফেরা করবেন না। রমজানকে কেন্দ্র করে মানুষ চোখের হেফাজত করতে চায়, হাতের হেফাজত করতে চায়। এজন্য আপনাদের যদি আসতেই হয় তাহলে আপনারা সবটা শোনানোর চেষ্টা করলাম যে ফতোয়া অন্তত এই মুহূর্তে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ আপাতভাবে কি দিন দেখতে চলেছে? কারণ আমি একটু পিছনের দিকে তাকাই, বেশিক্ষণ না, 24 ঘন্টা আগেকার কথা বলি। গতকাল রাতেও অন্তত দেখা গিয়েছে যে রীতিমতো বালুচিস্তানে বন্নুরে সেখানে যেভাবে টিটিপিরা যেভাবে প্রবেশ করছে, পাকিস্তানের ওপর হামলা। তবে কি বলুন তো, এই হামলাটা কোনো স্কুল, কলেজে বা রাস্তায় বা কোনো দোকানে, বাজারে বিস্ফোরণটা হয়নি। অন্তত সেনা ছাউনি, সেনা ক্যান্টনমেন্টে অন্তত যে হামলা অন্তত করা হয়েছে, তাতে এখনো পর্যন্ত গতকাল রাতেরও যে আপডেট আমরা পেয়েছিলাম, 20 জন পাক সেনার মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে 3 জন শিশু, 2 জন মহিলা রয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, কোথাও কি মৌলবাদ জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং যার ফলে ক্রমাগত অন্তত ব্যাকফুটে ক্রমাগত অন্তত পাকিস্তানের অবস্থাও যে খুব একটা ভালো নয়, এটা বেশ পাকিস্তান অন্তত ঠাড়ে ঠেটে বুঝতে পারছে। তাহলে প্রশ্ন উঠছে, এখান থেকে কি শিক্ষা নিয়ে মোহাম্মদ ইউনূস তিনিও বুঝতে পারছেন? আমরা এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে জোরাওয়ারে আলোচনার জন্য যাবো। আমার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, স্বাগত জানাই আজকে জিরো আওয়ারে। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনার সঙ্গে। একদম জানার চেষ্টা করব একেবারে গতকালের ঘটনা থেকে বিষয় নিয়ে। গতকালের এই ঘটনা, পাকিস্তানের ওপর যেভাবে হামলার ঘটনা, অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনিও বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে খুব একটা পেরে তিনি উঠছেন না। তাহলে কি মৌলবাদ বা দীর্ঘদিনের এই ঘটনা পাকিস্তানের থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারছেন যে এবার কি এটা বোধোদয় নাকি সুকৌশলী একটা পদক্ষেপ? উনি একদমই পেরেও বুঝতে পারার কোনো ক্ষমতাই নেই, খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি এটা পরিষ্কার আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ওনার হাতে কিচ্ছু নেই। ওনার সৈন্যবাহিনীর মধ্যে 2টো ফ্র্যাকশন হয়ে গেছে, যেটা অবধারিত, যেটা একটা ক্লাস 5-এর বাচ্চাও একটুখানি খবরের কাগজ পড়াশোনা যে করে দেখে সে বলতে পারবে। আর সব থেকে বড় কথা, একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে আইএসআই ক্ষমতাটা এখানে কি। যে আইএসআই এবং আমেরিকান ডিপ স্টেটের আগে যিনি গভর্নমেন্ট মানে যে প্রেসিডেন্ট ছিলেন, আগে যে গভর্নমেন্ট ছিল, তারা যে ক্ষতিটা করে দিয়ে গেছে, তারা পাকিস্তানের সঙ্গে মিলে, এবং আপনারা ভুলে যাবেন না 1971-এর সময় চায়নাকে কিন্তু আমেরিকা আপিল করেছিল ইন্ডিয়াকে অ্যাটাক করতে। তো সেই জন্য এখানে একটা অন্য হিসেব চলে। তো আমি অনেক বিশেষজ্ঞের মতামত শুনি, আমি বারবার বলবো তাদেরকে এমন কিছু কথা না বলতে যে কথাগুলোর কোনো ভ্যালু নেই, কোনো সাবস্টেন্স নেই। আমি তো একজন অ্যানালিস্ট, বিশ্লেষক। সেখানে আমি যে কথাগুলো বলতে পারবো সেগুলো কোনো সেবার রেটলিং নয়, যুদ্ধের জিগির নয়, আমি বিশ্লেষণ করে কথা বলি। তো সেই জন্য আমি বলবো, পাকিস্তানের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যে প্রভাব ঢুকে গেছে, সেইটার থেকে বাংলাদেশের বেরিয়ে আসা এই মুহূর্তে অসম্ভব। দ্বিতীয়ত, শান্তি সেনা পেন্টাগন পাঠায় না। একেবারে আর্যবাবু, আপনি আপনার কথা সূত্র ধরে বলছি, এই যে বাংলাদেশের মধ্যে পাকিস্তানের প্রভাব, আমি যার জন্য পাকিস্তান দিয়ে অন্তত বাংলাদেশে ঢোকার চেষ্টা করলাম, কারণ একেবারে মুসলিম রাষ্ট্র হতে চলেছে এই বাংলাদেশ। সেখানে যে ফতোয়া, যেভাবে অন্তত এই মাইকিং চলছে, গত 2-3 দিন ধরে এই মাইকিং অন্তত সেখানে চলছে, পরিষ্কার বলা হচ্ছে এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়। দিল্লিতে যা হতে পারে তা এখানে কোনোভাবেই নয়। অন্তত একেবারে সরাসরি মৌলবাদীদের এরকম ডিরেক্ট হুমকি। কোন পথে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ? অ্যাবসলিউটলি, ওইটাই তো আমি বলছি। এই যে আপনারা শুনলেন বক্তৃতাটা, ওখানে মাইকিং করে বলা হচ্ছে, এইটা হয় পাকিস্তানে। এবং পাকিস্তানে জানবেন ঠিক এক কায়দায় এই যে সমন্বয়করা চাঁদা নিচ্ছেন, ডাকাতি করছেন, আর বলবো না, করছে, ডাকাতি করছে, মহিলাদের সম্ভ্রম ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, এগুলো পাকিস্তানে হয়। আর পাকিস্তানে জানবেন লাতলে, রাস্তার মোড়ে মোড়ে, অন্য নামে। এবং সেইখানে আপনার মানে যেটা আবার বলছি একবার, যে লস্করে তৈবা পাকিস্তানে চাঁদা তোলে এবং অন্য নামে। এইখানে আপনি জানবেন যে যদি কোনো ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন হিসাবেও কেউ চিহ্নিত করে, ধরুন ইউএস ট্রেজারি বলে একটা ডিপার্টমেন্ট আছে, FATF আছে, তারা যদি এদেরকে ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন হিসাবেও চিহ্নিত করে বাংলাদেশের সব মৌলবাদী সংগঠনকে, তারা কিন্তু নাম পাল্টে নিতে পারবে, যে কোনো মুহূর্তে নাম পাল্টে নিতে পারবে। যেমনি লস্করে তৈবা তার নাম পাল্টেছে বেশ কয়েকবার। সেই জন্য এইখানে আপনার এইটা বারবার আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের ভেতরে পাকিস্তানের যে মৌলবাদী প্রভাবটা ঢুকে গেছে। এবং জানবেন এখানে যারা ISI ট্রেন, এই যে নাহিদ ইসলাম থেকে আরম্ভ করে আপনার সবাই যারা সমন্বয়ক আছে, যত তথাকথিত এই দখলদাররা, এরা তো পাকিস্তানি ট্রেন, এবং এদের সংখ্যাটাও যথেষ্ট বেশি। এইখানে আপনার যদি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা, শান্তি সেনার আপনার একটা জিনিস খুব মন দিয়ে শুনুন। আমি বারবার এর আগের প্রোগ্রামে অনুষ্ঠানে আপনাদেরকে এবং অন্যান্য সংবাদ মাধ্যমেও বলেছি, শান্তি সেনার ক্ষমতা খুব লিমিটেড। শান্তি সেনা এসে কিচ্ছু করতে পারবে না। শান্তি সেনার প্রথম শর্ত হচ্ছে, শান্তি সেনাকে ডাকার জন্য সেই দেশের, যে দেশে শান্তি সেনা যাবে, তাদের কনসেন্ট প্রয়োজন। এখানে কনসেন্ট ওরা দেবে, যারা দখলদার গভর্নমেন্ট আছে?
আর তাদের তো কোনো সাংবিধানিক অধিকারই নেই। তাদের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে, আর একটা আদালতের কলমের খোঁচায় পুরো সংসদ ভেঙে গেছে, পৃথিবীর ইতিহাসে প্রথম। তো তারা কোনোদিন শান্তি সেনাকে দেবে না। শান্তি সেনার 4টে পয়েন্ট আছে, তার মধ্যে চতুর্থ পয়েন্টটা আমি বলছি, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে বাঁচানো। আর বাকিগুলো কি জানেন? এই যে নাগরিক সমিতি, হ্যান ত্যান আমরা দেখি না, শান্তি কমিটি, এই ধরনের পলিটিক্যাল লিডারদেরকে কনভিন্স করা, নাগরিককে ডেকে গাছতলায় ডেকে কিছু জড়ো করে ওই শান্তির বাণী দেওয়া, এছাড়া ওদের কোনো ক্ষমতা নেই। সেই জন্য এই শান্তি সেনার কোনো মানে নেই বাংলাদেশে পাঠানো। এখানে আমি আবার বলছি, ভারতকে সদর্থক ভূমিকা নিতেই হবে, বাংলাদেশকে পাল্টাতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। বিএসএফ ওখানে আছে অ্যালার্ট, কিন্তু আমি হতাশ হচ্ছি, এবং আমি এটা প্রতিরক্ষা মন্ত্রকের যারা শুনছেন, যারা আরো গভর্নমেন্ট লেভেলে যাদের অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সিজ আছে যারা শুনছেন, তাদের আমি বলবো যে আমি হতাশ হচ্ছি যে প্রযুক্তি আমাদের ইউজ করা উচিত ছিল, আমরা সেই প্রযুক্তির ধারে কাছে যাইনি। কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মাননীয় অমিত শাহকে অনুরোধ করব যে এখানে তার আসার কথা ছিল, আমি শুনেছিলাম তিনি এসছেন, একবারও বিএসএফ অফিসিয়ালদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। ইলেকট্রিফাইড ফেন্সিং দরকার, ইলেকট্রিফাইড, যেখানে ছুঁড়ে তারা শক পাবে, ইলেকট্রিক্যাল শক পাবে ইন্ট্রুডাররা, যারা ইনফিল্ট্রেটার, অনুপ্রবেশকারী, এবং সেইটা অনেক হাইটের করা উচিত। তারপরে আপনার আউটপোস্ট করা উচিত বিএসএফ এর, সেগুলো অনেক হাইটের করা উচিত। সেখানে অত্যাধুনিক প্রযুক্তি, যেগুলো আমি নাম করছি না, সেগুলো করা উচিত। আর একটা জানবেন, এই যে আমাদের বর্ডারে যারা বাস করেন তারা অত্যন্ত আতঙ্কে আছেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি বলছি, আপনারা এই কিছু মিডিয়াতে প্রচারিত হচ্ছে ব্যারাক্টার ড্রোন বাংলাদেশ ওড়াচ্ছে ইত্যাদি, এগুলো নিয়ে শঙ্কিত হবেন না। ব্যারাক্টার ড্রোনের একটা পেলোড ক্যাপাসিটি হয় একটা ড্রোনের, আর একটা হয় তার ফ্লাইট সিলিং মানে সে কত উঁচু দিয়ে উঠতে পারে, আর পেলোড মানে সে কি ধরনের অস্ত্র কত কেজির বহন করতে পারে। ব্যারাক্টার ড্রোনের পেলোড ক্যাপাসিটি মাত্র 150 কেজি, উঠতে পারে অ্যারাউন্ড 25,000 আপনার কিলোমিটার মতো। তো 27,000 ফিট ম্যাক্সিমাম। সেখানে আমাদের হেরন ড্রোন 35,000 কেজি ফ্লাইট সিলিং ওপরে উঠতে পারে, এবং 450 কেজি অস্ত্র বহন করতে পারে। এগুলো জানানো দরকার আমাদের বর্ডারে যারা আছেন। এনএসজি হাব, আমি আবার প্রতিরক্ষা মন্ত্রকের যারা শুনছেন, আমি আশা করি আমার বক্তব্যগুলো তারা শোনেন, ঠিক জায়গায় পৌঁছয়। সেই জন্যই আমি আবার বলছি যে আপনারা এনএসজি হাব বাদুতে আছে, সেইটা ছাড়া সেটা মধ্যমগ্রাম, বারাসত, উত্তর 24 পরগনার অঞ্চলগুলো, নিউ টাউন ইত্যাদি দেখতে পারে। হেলিকপ্টার শর্টেজ, বেহালা এয়ারপোর্ট খালি আছে, বেহালা এয়ারপোর্টে একটা এনএসজি হাব করুন, যেটা দক্ষিণ 24 পরগনার দিকে যেতে পারে। ইন্ডিয়ান নেভিকে বলবো, ইস্টার্ন কমান্ডে, আপনারা সুন্দরবন ক্যানিং অঞ্চলে একই সঙ্গে এনএসজিকে বলবো যে আপনারা হেলিকপ্টার শর্টেজ এবং আপনার নৌবাহিনীর সার্ভেলেন্স বাড়ান সুন্দরবন ক্যানিং অঞ্চলে। জলপথ দিয়ে ইনক্লুশন, অনুপ্রবেশের সম্ভাবনা প্রচণ্ড, এবং তাছাড়াও পোরাস বর্ডার আছে, যেখানে আপনার স্থলপথ দিয়ে আপনার ওখানে প্রযুক্তি বাড়াতেই হবে। ইন্ডিয়ান আর্মিকে অ্যাড করতে হবে বিএসএফ এর সঙ্গে, তার সঙ্গে অ্যাড করতে হবে সার্চ লাইট দিনে রাতের বেলার জন্য, ভিলেজ ডিফেন্স কমিটিস গড়তে হবে, তাদেরকে ওয়্যারলেস ইকুইপমেন্ট দিতে হবে যারা বিএসএফ এর সঙ্গে সম্পর্ক রাখবে। বিএসএফ কে বলবো, প্রতিরক্ষা মন্ত্রককে বলবো, হ্যাম রেডিওকে ইনভলভ করবেন না। হ্যাম রেডিও একটা হবি, তার সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাম রেডিও কোনো ডেলিকেট সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার তারা না নিজে শুনতে পারে, না কিছু করতে পারে। আপনারা টেক ওভার করুন, যে রেডিও সিগন্যাল পাওয়ার কথা বলছেন সেগুলো আপনারা টেক ওভার করুন, এইগুলো করবেন না। আর তৃতীয় জিনিস হলো যে আমাদের এনএসজি হাব মালদহ, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি, এটা আমি একজন জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশ্লেষক হিসাবে আমি অ্যাডভাইস করব, সাজেশন দেবো। এগুলো দরকার 5টা অন্তত এনএসজি হাব, এবং উত্তর পূর্বাঞ্চল বা হাসিমারা এয়ারবেস, কলাইকুন্ডা এবং আরও যা এয়ারবেস আছে সেখান থেকে শর্টেজ চালান, পাকিস্তানকে মিলিটারিলি এনগেজ করুন, এইগুলো করতে হবে। এইটা আমার প্রাথমিক অবজারভেশন।
শর্মিষ্ঠা বাকিটা বলুন, তারপরে আমি বলছি। একদমই তাই আর্যবাবু, অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং খুব সুন্দর একটা পরামর্শ আপনি দিচ্ছেন, মানে এটা শুনছিলাম মন দিয়ে, মানে যেটা আমাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে অনেকটা পরিপূরক হতে চলেছে। কিন্তু প্রশ্ন আমি আপনার কাছে অবশ্যই রাখবো, কারণ হচ্ছে এই যে ধীরে ধীরে ক্রমশ মৌলবাদীদের দখলে বাংলাদেশ যেভাবে চলে যাচ্ছে, আর এখানে কি কোথাও মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তাহলে পাকিস্তানের অন্তত গতকালে যে পরিণতি হয়েছে, তাহলে ধীরে ধীরে বাংলাদেশে এইভাবে জঙ্গি হামলার ঘটনা আরো বাড়বে, সেক্ষেত্রে আর কোনো পথ অন্তত মোহাম্মদ ইউনূসের কাছে নেই। এই প্রশ্নটা আমি বিরতির পর উত্তরটা আপনার কাছে নেওয়ার চেষ্টা করবো। বিরতির পর আমরা আবারও ফিরলাম, আমাদের সঙ্গে আর্যবাবু রয়েছেন। আর্যবাবু, যেটা বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম, কারণ মোহাম্মদ ইউনূস ক্রমশ কোণঠাসা, তিনি বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে অন্তত পরিণতি যে খুব ভালো হবে না, অন্তত ভালোই হবে না। কিন্তু বিষয় হচ্ছে এইভাবে প্রকাশ্যে রমজান মাস চলছে, মৌলবাদীরা হুমকি, শরিয়াত আইন তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, সব মিলিয়ে এটাও কি পাকিস্তানের থেকে শিক্ষা নিয়ে অন্তত মনে করছেন যে ক্রমশ মৌলবাদীদের দখলে যদি বাংলাদেশ চলে যায় তাহলে একের পর এক জঙ্গি হামলার শিকার বাংলাদেশও ঘটতে পারে? আবার বলছি যে উনি বুঝতে পারলেও ওনার কিচ্ছু করার নেই, কেননা উনি এটাকে প্রশ্রয় দিয়ে এসছেন। এবং একটা জিনিস জানবেন, এই যে পাকিস্তানে হামলাগুলো হচ্ছে, আমি আবার পরিষ্কার করে বলছি, ওখানে যেটা দুটো অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, এবং আর একটা হচ্ছে বিএলও, বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন। এদের মধ্যে প্রকৃতিগত এবং চারিত্রিক পার্থক্য সাংঘাতিক। বিএলও, সেখানে জানবেন আমাদেরই মতন কিছু লোকজন, মানে তারা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তারা এই সমস্ত উগ্রপন্থার মধ্যে থাকেন না। তারা আজকে নেমেছেন অত্যন্ত টর্চারের শিকার হয়ে। আপনি জানবেন আপনারা সকলে যে তাদের ওপরে গানশিপ হেলিকপ্টার দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করেছে পাকিস্তান সেনা। রাস্তার ওপরে নির্বিচারে গুলিবর্ষণ করে পাকিস্তান সেনা এই বালুচিস্তানের লোকেদের ওপরে। তারা অত্যন্ত একটি ভদ্র সমাজ, সুশিক্ষিত সমাজ। আমি খুব দায়িত্ব নিয়ে এটা বলছি, বালুচিস্তান বিএলওর সঙ্গে টিটিপির কোনো রকমভাবেই আপনারা কোনো তুলনা টানবেন না। তেহরিকে তালিবান পাকিস্তান হচ্ছে আইএসআই ট্রেনিং দেওয়া, সেটা হচ্ছে তাদের ফ্র্যাঙ্কেনস্টাইন। আমি আবার বলবো, ভারত নীতিগতভাবে একটা ভুল করেছে তালিবানের সঙ্গে অ্যালায়েন্সে গিয়ে। তালিবান কিন্তু আপনার ভারতকে শত্রু মনে করে, এবং আজকে ডোনাল্ড ট্রাম্প যদি সমস্ত ওই অস্ত্র নিয়ে যান, এবং তিনি নেবেনই সেই অস্ত্রগুলো, তখন তালিবান ভারতের কাছে চাইবে। ভারত অলরেডি মানে সেইটার দিকে একটা নেগেটিভ দিকে গেছে, এরও বেশি দিক আছে, সেগুলো আমি বলবো না। এবং সেইখানে যে রাশিয়ার গ্যাস পাইপলাইনের জন্য তারা আজকে ইন্ডিয়া ফার্স্ট নীতিতে চলেছে, এটা ইন্ডিয়া ফার্স্ট নীতি আমি বলবো না। সেখানে সাবোটাজ হতে পারে, সেখানে যদি হয় সেটা আফগানিস্তানের মধ্যে দিয়ে আসার সময় আমরা কাকে দায়ী করব? কেননা আফগানিস্তানের মহিলারা যেভাবে অত্যাচারিত, সেই জায়গা থেকে তারা জনসাধারণ, কি মহিলা কি পুরুষ, সাধারণ মানুষ ভারতের ওপর আজকে ক্ষুব্ধ। আমি খুব পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি, আর সেইটাকে ভারতের দেখা দরকার। এবং বাংলাদেশের কথা আমি বলবো, বাংলাদেশের ক্ষেত্রে এইখানে আপনার যে বিএনপি, তারাও সন্ত্রাসবাদের সরাসরি জড়িত 2001 থেকে 2006 অবধি। আপনারা জানবেন, সেদিনকে যেটা গিয়েও আমি বলতে পারিনি এর আগের দিনের প্রোগ্রামে, মেজর জিয়া তারেক রহমানের কাছের লোক। মেজর জিয়া কিন্তু আইএসআই এর প্রতিরক্ষায় আছেন ক্যান্টনমেন্টের মধ্যে। আইএসআই এর কিছু লোক আজকে, যদি আমি এটা তর্কের খাতিরে মেনেও নিই, বা এমিরেটসের ফ্লাইটে করে চলে গেছেন, তাতে কি পার্থক্য পড়ে? এত বছর ধরে আইএসআই মুক্ত রাখতে পেরেছে বাংলাদেশকে কোনো দেশ? তাহলে এখানে একটা কথা, মানে একটা আশঙ্কার জায়গায় কি কোথাও তৈরি হচ্ছে না, যেভাবে অন্তত শরিয়াত আইন প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, মৌলবাদীরা তারা হুমকি ফতোয়া জারি করছে, তাহলে তো একদম চলতি বছরে তো বাংলাদেশে তো নির্বাচন হওয়ার কথা, সেটা কি আইওয়াস? ওটা একদম আইওয়াস। ওটা নির্বাচনটা করবে কে? এরা তো অলরেডি গভর্নমেন্ট ঘোষণা করে দিয়ে শুনুন, এখানে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনে ওরা খুব মানে জামাতকে খুব বড় জোর রাখতে পারে, তাও রাখবে কিনা সন্দেহ। ওখানে গৃহযুদ্ধ এবং সামরিক অভ্যুত্থান, এই দুটোর মধ্যে একটা অবশ্যম্ভাবী। কেননা যদি আজকে আপনি ভাবুন, পাকিস্তান সেনাবাহিনী তারা আইএসআই এর প্রভাবিত,
তাদের হাতে অস্ত্রশস্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো আজকে যদি এদেরকে ক্ষমতা না দেওয়া হয়, এরা তো দখল নিতেই এসছে সমন্বয়করা, ইউনুস, তো তারা একমাত্র ক্ষমতায় থাকতে চাইবে। এছাড়া কোনো দলকে, না আওয়ামী লীগ না বিএনপিকে যদি রাখতেও দেয় আয়ু বয়স হবে, আওয়ামী লীগকে বেরোতেই দেবে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছিলেন ওদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি আজকে কোথায় গেছেন 3 দিনের জন্য? আপনার সেন্ট্রাল আফ্রিকায় জানেন শান্তি বাহিনী কি কেলেঙ্কারি? তাদের ফ্রান্সের একটা ইউনিট আপনার নির্দ্বিধায় বাচ্চা মেয়েদেরকে গণধর্ষণ করেছে। এই হচ্ছে শান্তি বাহিনীর অবস্থা। আর বাংলাদেশ শান্তি বাহিনীতে জায়গা পাবে? তাদের নিউট্রালিটি কোনো আছে? তাদের নিউট্রালিটি বলে কোনো জায়গাই নেই। তো বাংলাদেশ কাদের উপরে নির্ভর করবে? বাংলাদেশ সেনাবাহিনীর উপর নির্ভর করতে পারে? এটা আমি বারবার বলে যাচ্ছি, এটা সবাই বোঝার চেষ্টা করুন। ওয়াকারুজ্জামানের কোনো ক্ষমতা নেই। ওই আপনার কোয়ার্টার মাস্টার যে জেনারেল ওই ফাইজুর রহমান আছে, আর একজন আপনার ওই আছে আর একটা। তো এরা তো বেসিক্যালি হচ্ছে আপনার পাকিস্তান আইএসআই প্রভাবিত। তো এখানে তারা কি করবে, কিভাবে নির্বাচন করবে? আপনার বলেছিল মার্চের মধ্যে, সেটাকে টেনে নিয়ে গেছে ডিসেম্বর। এটা কোনো ঠিকই নেই। আর রাজ্যবাবু একদমই একটা যে ব্যাখ্যাগুলো আপনি তুলে ধরছিলেন, আমার মনে হয় আমার সঙ্গে প্রচুর যারা দর্শক এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বোঝার বিষয়। কারণ এখানে ঘুরে ফিরে সেই প্রশ্নটা এটাই আসছে, বাংলাদেশে তাহলে সেই দক্ষ প্রশাসক, একজন দক্ষ অভিভাবকের বোধহয় বড্ড অভাব, আর এখানে মোহাম্মদ ইউনূস ঢোক গিলতে বাধ্য হচ্ছেন এবং ভারতকে বন্ধু না বলে অন্তত আর কোনো বিকল্প নেই, বেশ বুঝতে পারছেন। আর্যবাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, একটা সুন্দর আলোচনা উপস্থাপনা করার জন্য।